প্রথমত হচ্ছে তন্ত্র শব্দের অর্থ নিয়ে আমি বেশি বিশ্লেষণে যাব না, কারণ আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে তন্ত্র মানে তনু শব্দ থেকে তন্ত্রের উৎপত্তি, যা আক্ষরিক অর্থই হচ্ছে ব্যক্তির তনু মানে শরীরকে প্রাণ প্রদান, পরিপ্রাণ প্রদান, অর্থাৎ আপনার মোক্ষ বা মুক্তি লাভের মূল মাধ্যমই হলো এই তন্ত্র। কিন্তু একটা কথা না বললেই নয়, তন্ত্রকে আপনি যদি কেবল সাধনা হিসেবে দেখেন, তন্ত্রকে আপনি যদি কেবলমাত্র একটা শাস্ত্র হিসেবে দেখেন, তার সবকিছুর ঊর্ধ্বে দেখতে হবে তন্ত্রের সৃষ্টি বা উৎপত্তি কোথা থেকে। সেটা হচ্ছে সাক্ষাৎ দেবী জগদম্বা। আমরা তন্ত্রের যত শাস্ত্র আছে সব ঘেটে নিই, সব অধ্যয়ন করে নিই, সবকিছুই কিন্তু দেবী এবং শিবের মুখনিসৃত বাণী। কোথাও দেবী বলছেন, শিব শুনছেন, সেটা গণেশ লিপিবদ্ধ করছে। কোথাও শিব বলছেন, দেবী শুনছেন, গণেশ লিপিবদ্ধ। মানে একাধারে শিব প্রশ্ন করছেন, দেবী উত্তর দিচ্ছেন, দেবীর যেসব অংশগুলো শিব উত্তর দিচ্ছেন, গণেশ লিপিবদ্ধ করছেন। তার মানে সাক্ষাৎ শিব এবং প্রকৃতি এবং পুরুষ, এই দুয়ের সম্মিলন সাধন একটা মার্গই হলো, যদি আমি সহজ করে বলি, সেটাই হলো তন্ত্র। এবার আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে তন্ত্র মানে রহস্য, ভয় ইত্যাদি ইত্যাদি, সমস্ত কিছুই তার মধ্যে থাকে। আমরা যদি কোনো একটা বিষয় থেকে কোন একটা সিনেমা আমরা যদি শুধু হাসির জিনিস ঢুকিয়ে দিই, সেটা কি লোকে দেখবে? তার মধ্যে তো ফাইটিংও থাকতে হবে, একটু ক্লাইম্যাক্সও থাকতে হবে, একটু রোমাঞ্চকর বিষয় রোম্যান্সও থাকতে হবে। সবকিছু নিয়ে তো একটা সিনেমা। একটা মানুষের জীবনে সব তন্ত্রের মধ্যে সেই সবকিছু আছে, যেটা একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে নিয়ন্ত্রণ করে। তন্ত্রের মধ্যে সেই সমস্ত কিছু আছে ব্যক্তিকে শুরু থেকে শেষ পর্যন্ত তার উত্থান আর পতনকে নিয়ন্ত্রণ করবে। তন্ত্র এমন একটা বিষয় যা ব্যক্তিকে রাজাও বানাতে পারে, আবার রাতারাতি মানুষকে ভিখারিও। আবার তন্ত্র সাধনারও মাধ্যম। তন্ত্র যে কোনো সাধকের ইষ্টর কাছে পৌঁছানোর, অর্থাৎ ইষ্ট মানেই তার মোক্ষ লাভ বা মুক্তি লাভ, তার একটা প্রশস্ত পথ, সেতুও হলো তন্ত্র। আপনি যেদিকেই তাকাবেন সবটাই তন্ত্র। আবার আরো যদি আমি আপনাকে সহজ করে বোঝাই, ভারতবর্ষ একটা পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ, এই গণতন্ত্রে তন্ত্র নেই, সমাজতন্ত্রে তন্ত্র নেই, পুঁজিতান্ত্রিক সমাজ ব্যবস্থা তার মধ্যে তন্ত্র নেই। সবকিছুর মধ্যে তো তন্ত্র আছে। তন্ত্র মানে একটা সিস্টেম, একটা ওয়ে, যার মাধ্যমে আপনি নিজের সাধন জীবনকে আরো বিকশিত করতে পারবেন। আর বর্তমান কলিযুগে বেশি আলোচনা তন্ত্রের ওপর চলছে। এটা হওয়ারই ছিল, সবকিছু তো পূর্ব নির্ধারিত, পূর্ব পরিকল্পিত। আমরা যদি একটু মহানির্বাণ খুলি, আমরা যদি একটু বৃহৎ তন্ত্রসার খুলি, মহানির্বাণের প্রথম উল্লাসে দেবী নিজেই বলছেন শিবকে যে এতক্ষণে কলিযুগ উপস্থিত, কলিযুগের প্রকৃতি কিরকম হবে, কলিযুগের মানুষের চরিত্র কিরকম হবে, মানুষ শর্ট হবে, মানুষ লোভী হবে, মানুষ প্রতারক হবে, মানুষের মধ্যে ছলনা, মানুষকে প্রতারিত করবার প্রবৃত্তি, মিথ্যা কথা বলার প্রবৃত্তি, নিজের স্বার্থ রক্ষার প্রবৃত্তি, এরকম যা যা নেগেটিভ বিষয় সবকিছু তার মধ্যে বেশি মাত্রায় থাকে। আমরা খারাপ ছাত্রছাত্রীদের শায়েস্তা করার জন্য কঠিন টিচার খুঁজি, শায়েস্তা করবে। তন্ত্রটা হলো সেই কলিযুগে। তাই জন্য দেবী নিজেই বলেছেন, কলিযুগে বেদ, বেদাচার বা যা যা শাস্ত্রীয় আচার অনুষ্ঠান আছে, ইনক্লুডিং আমার এই বক্তব্য শুনে হয়তো কিছু বৈষ্ণবরা আমাকে আলগাল গালিগালাজও করতে পারেন, কিন্তু বড় কথা বৈষ্ণব আচার সমস্ত কিছুর মধ্যে কলিযুগের শ্রেষ্ঠ সাধন মার্গই হলো তন্ত্র। এটা দেবী নির্ধারিত। বা অন্য কোন তন্ত্র সাধক বা কয়েক যুগ পূর্বে শ্রী রামকৃষ্ণ দেব এসেছিলেন, তিনি বা বামদেব, এদের হাতে এই ব্যাপারটা তৈরি নয়। এটা দেবী নিজে থেকেই পূর্বে এটা নির্ধারণ করেই রেখেছেন। কলিযুগে মানুষের জন্য কঠিন থেকে কঠিনতর প্রয়োগ বিধির দরকার। সেটাই জন্য তন্ত্রের প্রয়োগ বা তন্ত্রের যে বিস্তার, এটা নিয়ে আলোচনা বলুন, এটা নিয়ে মানুষের কৌতূহল বলুন, সমস্ত কিছু এখানে আরো বাড়বে। যত কলিযুগ গভীর হবে, তন্ত্রের প্রতি মানুষের রহস্য, মানুষের কৌতূহল, তন্ত্র নিয়ে আলোচনা এবং তন্ত্রের প্রয়োগ, সমস্ত কিছুই বিস্তৃতি হবে, বৃদ্ধি পাবে। বৃহৎ তন্ত্রসারে তন্ত্রকে বলা হয়েছে, যেই রূপে পর্বতের মধ্যে হিমালয় শ্রেষ্ঠ, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, বৃক্ষের মধ্যে অশ্বত্থ শ্রেষ্ঠ, যেভাবে হ্রদের মধ্যে সাগর শ্রেষ্ঠ, যেভাবে দেবতার মধ্যে সাক্ষাৎ বিষ্ণু শ্রেষ্ঠ এবং দেবীদের মধ্যে সাক্ষাৎ জগদম্বিকা দুর্গা শ্রেষ্ঠ, সেইভাবে শাস্ত্রের বা সাধন পথের মধ্যে তন্ত্রই হলো শ্রেষ্ঠ।